আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দ্বিতীয় দিনে গড়ালো পণ্যবাহী নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, বন্ধ সব ধরনের পণ্য পরিবহন। সাভার মহাসড়কে বেড়েছে ডাকাতি ও ছিনতাই, বেশিরভাগ ক্লোজ সার্কিট ক্যামেরা নষ্ট হওয়ায় সুযোগ নিচ্ছে অপরাধীরা, অভিযোগ এলাকাবাসীর। এবং ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের লেখাপড়া, আতঙ্কিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। চাঁদপুরে জাহাজে 7 শ্রমিক হত্যায় জড়িতদের বিচার সহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার থেকে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। ধর্মঘটের দ্বিতীয় দিনেও দেখা মেলেনি কোনো পণ্যবাহী নৌযানের, ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। শ্রমিকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তামান্না জেনিফার। চাঁদপুরের মেঘনা নদীর মাঝের চরে এমবি আল বাখেরা কার্গো জাহাজে শ্রমিক হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন, হত্যাকারীদের গ্রেপ্তার, ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে 20 লাখ টাকা প্রদান সহ নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে সারা দেশে ধর্মঘট পালন করছেন নৌযান শ্রমিকরা। মালবাহী, তেল, গ্যাস ও বালু সহ সকল প্রকার পণ্যবাহী নৌযানের শ্রমিকরা এই কর্মবিরতি শুরু করে। কর্মবিরতির দ্বিতীয় দিনে দাবি আদায়ের জন্য বরিশালে শ্রমিকরা নগরীর কীর্তনখোলা নদীর কেটিসি ঘাটে বিক্ষোভ মিছিল করে। মোংলায় পণ্য বোঝাই করে বন্দরের পশুর চ্যানেলের বিভিন্ন স্থানে অবস্থান করে নৌযান শ্রমিকরা ধর্মঘট পালন করছে। সকাল থেকে বন্দরের বহির্নোঙরে অবস্থানরত সকল দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য খালাস কাজ বন্ধ হয়ে গেছে বলে জানান ব্যবসায়ীরা। চিটাং বন্দর বা ঢাকা ওই সমস্ত জায়গাতে যারা বড় বড় শিপগুলি আসে তাদের মধ্যে প্রথম প্রভাবটা পড়বে। নারায়ণগঞ্জে নৌ শ্রমিকদের ধর্মঘট অব্যাহত থাকার কারণে অচল হয়ে পড়েছে নৌবন্দর। সকালে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা। সময় শেষ হয়ে গেলেও সরকার প্লাস প্রশাসন কেউ এর সঠিক তদন্ত করে এই খুনিদের গ্রেফতার করতে পারেনি, যার পরিপ্রেক্ষিতে আমাদের নৌযান শ্রমিকদের ভিতরে একটা রক্তক্ষরণ হচ্ছে। এদিকে চট্টগ্রামেও নৌযান শ্রমিকদের ধর্মঘটে পুরো দেশের সাথে পণ্য পরিবহন বন্ধ রয়েছে, বিরাজ করছে অচলাবস্থা। চাঁদপুরেও ধর্মঘটের সমর্থনে বন্ধ রয়েছে বন্দরের সব কার্যক্রম। তবে ধর্মঘটের আগে যেসব পণ্য ঘাটে এসে পৌঁছেছে তা ওঠানামা করছে বলে জানালেন শ্রমিকরা। ডিসেম্বর ক্লোজিং, সবারই বেচা বিক্রি আছে, যে কারণে সবাই সবার মালগুলি আইনা কাস্টমারকে দেওয়ার জন্য এখনো এই ধর্মঘটের প্রভাবটা চাঁদপুরে এখনো আসেনি। তবে সারা দেশেই যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। তামান্না জেনিফার, এটিএন বাংলা। বাংলাদেশে এখন রিজার্ভ রয়েছে 20 বিলিয়নের উপরে। এছাড়া গত 5 মাসে $3 বিলিয়ন রেমিটেন্স এসছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। দুপুরে টাঙ্গাইলের ঘাটাইলে ইসলামী ব্যাংকের 400তম শাখা উদ্বোধন করার পর সাংবাদিকদের তিনি একথা জানান যে 10টি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে ছিল, সেগুলো এখন ঘুরে দাঁড়িয়েছে এবং ইসলামী ব্যাংক এখন শীর্ষেই অবস্থান করছে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ইসলামী ব্যাংক বোর্ড অফ ডাইরেক্টরের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ ও ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলা সহ ব্যাংকটির বিভিন্ন শাখার কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, শুভান্যুধায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনেকগুলো ব্যাংকই দেউলিয়ার পথের দিকেই যাচ্ছিল, এখন আবার তাদের মধ্যে অনেকগুলো ঘুরে দাঁড়াচ্ছে। যেমন ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়িয়ে গেছে অনেকগুলো। তো এটা তো কি বলবো, একটা ডায়নামিক সিচুয়েশন, পরিবর্তনশীল প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে। তখনকার যে স্ট্যাটাস এখনকার কি সেই স্ট্যাটাস আছে? না, সেটা নাই। তার মানে কি আবার সবাই কি পরিত্রাণ পেয়ে যাবে? তা হয়তো হবে না, কিন্তু আমরা সব ডিপোজিটরকে অবশ্যই আমরা রক্ষা করব, কেউ খালি হাতে যাবে। পরাজিত স্বৈরাচার ও তার দোসরদের টাকা পাচারের দুর্নীতি ঢাকতে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার সার্ভিসের সদস্য সোহানুর জামান নয়নের পরিবারের সাথে রংপুরের মিঠাপুকুর উপজেলার ছড়ান আটপুনিয়া গ্রামে সাক্ষাৎ শেষে তিনি
এই মন্তব্য করেন। স্বৈরাচারী সরকারের নিয়োগ দেওয়া অনেক আমলা সচিবালয় ও পুলিশ বিভাগ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ঘাপটি মেরে থেকে নানা নাশকতা ও চক্রান্ত করছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। যারা জনগণের এই টাকা পাচার করেছে, এটাতে একটা ঘটনা উঠেছে, আরো কত ঘটনা আছে। সেই ঘটনাগুলো চাপা দেওয়ার জন্যই এর মধ্যে যে কত করাপশন, কত দুর্নীতি, কত হাজার হাজার কোটি টাকার পাচারের যে কাহিনী ছিল, সেটা যাতে আপনার আলোর মুখ দেখতে না পারে, সেই কারণেই এই চক্রান্ত, এই ষড়যন্ত্র করা হয়েছে। নদী বাঁচাতে প্রয়োজনীয় ২-৪টি কলকারখানা বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে গাজীপুরে আয়োজিত নদী বাঁচাতে যুব সম্মেলনে তিনি একথা জানান। শিল্প দূষণ, পয় নিষ্কাশন দূষণ ও পলিথিনের দূষণ সহ ৩টি কারণে নদী দূষিত হচ্ছে। পলিথিনের ব্যবহার বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা। একটা হচ্ছে দখল, একটা হচ্ছে দূষণ। দখল উচ্ছেদে তো আমার বসে থাকার কোনো কারণ নেই। আপনার কাছে তালিকা আছে যে লবণবহ নদী যারা দূষণ করছে তাদেরকে আমি অনলাইন মনিটরিং এর আন্ডারে রাখবো এবং আপনারা নিয়মিত পানি পরীক্ষা করবেন। প্রয়োজনে আমরা নদী বাঁচাতে ২-১টা শিল্প কারখানা বন্ধ করে দেবো। কুমিল্লার ১৪ গ্রামে আব্দুল হাই কানু সহ সকল হত্যা মামলার আসামি ও সন্ত্রাসীদের গ্রেফতার এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াত। সকালে বিক্ষোভ মিছিলটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে ১৪ গ্রাম বাজারে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ১৪ গ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি শাহাবুদ্দিন ও উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন। বক্তারা কানু সহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে ১৪ গ্রামের সকল হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান। বাংলাদেশ ভারতের সাথে বন্ধুত্বে বিশ্বাসী, শত্রুতায় নয়। দেশের মানুষ হযরত শাহজালালের ভূমিকায় অবতীর্ণ হয়ে ভারতের আধিপত্যবাদ রুখে দেবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারে। গত রাতে কক্সবাজারের পেকুয়ায় ঐতিহাসিক পুরাতন গুলদি ময়দানে বিশাল ধর্মীয় সমাবেশে তিনি এই মন্তব্য করেন। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ না হলে শহীদদের রক্ত বৃথা যাবে বলেও মন্তব্য করেন মিজানুর রহমান আজহারি। দীর্ঘ ৫ বছর পর দেশে তার এটাই প্রথম তাফসির মাহফিল। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন। এছাড়া অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ও শায়খ মুফতি কাজী ইব্রাহিম। সাভারে বেড়েছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য। গভীর রাতে যাত্রী বেশি গাড়িতে উঠে অথবা সড়কে বিভিন্নভাবে গাড়ির গতিরোধ করে করা হচ্ছে ডাকাতি। মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে বসানো ১২১টি ক্লোজ সার্কিট ক্যামেরার বেশিরভাগ বিকল হওয়ার কারণে বেড়েছে সংঘবদ্ধ এই ছিনতাইকারী চক্রের কার্যক্রম। এতে অনিরাপদ হয়ে উঠেছে ব্যস্ততম এই মহাসড়কটি। সাভার থেকে শেখ বাশারের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। সাভারের মহাসড়কগুলো দিনে নিরাপদ ও শান্ত থাকলেও রাতে হয়ে উঠছে ভয়ঙ্কর। সম্প্রতি মালামাল বোঝাই ট্রাক লুট, যাত্রীবেশে বাসে উঠে ডাকাতি, কখনো বা গাছের গুড়ি ফেলে আর ইট কিংবা ডিম ছুঁড়ে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে আশঙ্কাজনক হারে। পুলিশ জানায়, ছাত্র জনতার আন্দোলনে দুর্বৃত্তরা সিসিটিভি বা ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো বিকল করে দেয়। এই সুযোগেই ঢাকায় প্রবেশের অন্যতম এই পথে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ বেশ কয়েকটি চক্র। এতে জনজীবনে আতঙ্ক বিরাজ করছে। এই শিমুলতলা ব্রিজের থেকে ওই ব্রিজ পর্যন্ত রাত্রি 10টার পরের থেকে কোনো এই নানা রকম ছিনতাই বা মোবাইল টোবাইল টাকা পয়সা নিয়ে যায়। ওই ছিনতাই করে আতঙ্ক মানুষ থাকে, মানুষ বাইরে বেশি সাহস পায় না। ওই শেষের রাত্রের দিকে আর ওই ঘটনাগুলি বেশি করে। অতি দ্রুত এই সিসিটিভির সিসি ক্যামেরার দিয়ে ঢাকার ইচ্ছা মহাসড়ক নিরাপত্তা আনা হোক। আমরা নিরাপত্তাহীনতার মধ্যে আছি। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ পুলিশ
হাই পাওয়ার ক্যামেরা এবং টোটাল হাইওয়ে রুটটাকে এই ক্যামেরার আওতায় এনে স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করবেন। তবে সড়ক নিরাপদ করতে নতুন করে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো সহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার কথা জানান এই পুলিশ কর্মকর্তা। গণ অভ্যুত্থানের সময় অনেক সিসিটিভি ক্যামেরা যেগুলো ছিল আমাদের রাস্তায় সেগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে, অনেকটা বলতে কি 95%-এর মতোই নষ্ট হয়ে গেছে। ওগুলো আবার নতুন করে আমরা কাজ করছি। বিগত 3 মাসে সাভারে মহাসড়ক থেকে গরু বোঝাই ও তেল বোঝাই ট্রাক লুট, ছিনতাই সহ অন্তত 30টি বড় ধরনের অপরাধ সংগঠিত হয়েছে। অর্থাৎ গড়ে প্রতি 3 দিনে একটি করে ছিনতাই বা ডাকাতির ঘটনা ঘটছে। আর তাই মহাসড়কটি নিরাপদ রাখতে সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বিএনপি ক্ষমতায় গেলে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির পাশাপাশি কৃষকদের উন্নয়নে নানা পদক্ষেপ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের নেতারা। কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে বিএনপির 3 মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নাটোরে এক সমাবেশে কথা বলেন তারা। নাটোর সদর উপজেলার দীঘাপতিয়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে করটা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মামুনুর রশিদ খান, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফি ও নাটোর জেলা কৃষক দলের আহ্বায়ক হাসান আলী সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। বরিশালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নথিপত্র সরানোর সময় তা উদ্ধার করেছে স্থানীয়রা। গত রাতে বরিশাল সদর উপজেলার কাগাসুরা বাজারে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের 2 ট্রাক ভর্তি এসব নথিপত্র উদ্ধার করা হয়। এগুলো কর্মকর্তারা পুড়িয়ে ফেলতে চেয়েছিল বলে স্থানীয়রা জানান। তবে এ ব্যাপারে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম জানান, প্রায় 1 যুগের পুরাতন কাগজপত্র পুড়িয়ে ফেলতে 2টি ট্রাকে করে ময়লা খোলা নিয়ে যাওয়ার কথা ছিল। তবে ভুল করে গাড়ি চালক কাগাসুরা গ্রামে ঢুকে যায়। তখন গ্রামবাসীর সন্দেহ হলে তারা ট্রাক দুটি আটক করে। ভেঙে পড়ছে ছাদ, খসে পড়ছে দেয়ালের পলেস্তরা। 152 বছরের পুরনো ঐতিহ্যবাহী ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের পাঠদান চলছে চরম ঝুঁকির মধ্যে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এতে আতঙ্কিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। কর্তৃপক্ষ বলছে সাধ্যমতো সংস্কার কাজ চলছে স্কুলটিতে। ঝালকাঠি প্রতিনিধি HM নাসির উদ্দিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। পুরনো কোনো পরিত্যক্ত ভবন নয়, এটি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন। 1972 সালে নির্মিত দোতলা এই ভবনের বয়স পেরিয়েছে 52 বছর। কোথাও দেয়ালে ফাটল, আবার কোথাও খসে পড়েছে পলেস্তার। জরাজীর্ণ এই অবকাঠামো দেখে বিশ্বাসই হয় না এখানে এখনো নিয়মিত চলে পাঠদান কার্যক্রম। কখন দুর্ঘটনা ঘটে এই শঙ্কায় শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবক। উপরের যে ক্লাসটা সেগুলো খুশি করে আমাদের এর মধ্যে একটা বন্ধুর ঘরে পড়েছে। আমরা চাই যে আমাদের স্কুলটা সুন্দরভাবে গোছানো থাকুক। আরো অনেক আগে থেকে বলা হয়েছে যে এটা একটা ঝুঁকিপূর্ণ ভবন, কিন্তু কোনো কাজ এখন পর্যন্ত আসলে করা হচ্ছে না। অনেক সময় শুনছি যে স্কুল নতুন করে নির্মিত হইবে, কিন্তু এখন পর্যন্ত সেটা হয় নাই। এসএসসি পরীক্ষার ভেন্যু কিন্তু এইটা, তাহলে এর আগে যদি আমাদের এখন যে বর্তমানে যে কাজটা চলমান আছে সেটা যদি হস্তান্তর না হয় তাহলে কিন্তু আমাদের এই পরীক্ষা কেন্দ্রটি বাতিল হওয়ার সম্ভাবনা আছে। এই ভগ্নদশায় যাতে আমাদের খুব দ্রুতই অবসান হয় সেই জন্য আমি যথাযথ কর্তৃপক্ষের নিকট বিনীত আবেদন জানাচ্ছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, সংস্কার শেষ হতে আরো সময় প্রয়োজন। এছাড়া টেন্ডার বাতিল হওয়ায় পিছিয়েছে নতুন ভবনের নির্মাণ কাজও। এই বিষয়ে আমি নির্বাহী প্রকৌশলী ঝালকাঠি মহোদয়ের সাথে আলাপ আলোচনা করেছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন যতদূর সম্ভব দ্রুত গতিতে তারা সংস্কার করবে। তিনি আমাকে আরো জানিয়েছেন যে বিদ্যালয়ে একটি 6 তলা নতুন ভবনের টেন্ডার হয়েছে, পূর্বের টেন্ডারটি বাতিল হবে, নতুন করে আবার টেন্ডার করে তারা অতি শীঘ্রই কাজ শুরু করবে। 1872 সালে প্রতিষ্ঠার সময় এর নাম ছিল মহারাজগঞ্জ হাই স্কুল। 1909 সালে এর জাতীয়করণ করে ব্রিটিশ সরকার। 13 একর জমিতে ঐতিহ্যবাহী স্কুলটিতে রয়েছে 1700 শিক্ষার্থী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
নড়াইলে ইউপি সদস্য বাসনা মল্লিককে ধর্ষণ ও হত্যার অভিযোগে ফারুক হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ফারুক সদর থানার দৌলতপুর গ্রামের উসমান মোল্লার ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদের নারী মেম্বার বাসনা মল্লিক গত 24 ডিসেম্বর দাপ্তরিক কাজ সহ উপকারভোগীদের মাঝে টিসিবির পণ্য বিতরণ করে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হন। পরে লোকলজ্জায় বিষ জাতীয় কিছু পান করে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফরিদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার শাহিন জোয়ারদারের উপর হামলার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। সকালে সর্বস্তরের নাগরিকদের নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পুরাতন বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে মেডিকেল কলেজে গিয়ে শেষ হয়। পরে সেখানে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেন চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের জনগণ। গত মঙ্গলবার ডাক্তার শাহিন জোয়ারদারের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হলেও মূল হামলাকারী রয়েছে ধরা ছোঁয়ার বাইরে। রাজবাড়ীর কালুখালীতে দরিদ্র ও অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে সেনাবাহিনী। সকালে কালুখালী উচ্চ বিদ্যালয় মাঠে এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। 55 পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল JM ইমদাদুল ইসলাম সহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পৌষের শীতকে ভিন্নভাবে উপভোগ করতে শেরপুর রাইডার্সের একদল তরুণ রসের ট্যুরের ব্যানারে ভেজাল মুক্ত টাটকা খেজুরের রস খাওয়া উপভোগ করেন প্রতি বছর। এবারও তার ব্যতিক্রম হয়নি। শেরপুর রাইডার্সের একদল তরুণ জেলা শহর থেকে 20 কিলোমিটার দূরে মোটরসাইকেল যোগে সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতি তালতলা এলাকায় গিয়ে রসের ট্যুরের 14তম আসরের জমজমাট আয়োজন করে। সেখানে গিয়ে নিজেরা ছাড়াও অন্যদের নিয়ে সকালে টাটকা খেজুরের সুমিষ্ট রস খাওয়ার মাধ্যমে আনন্দ ঘন পরিবেশে কুয়াশা ও শীতের মাখামাখি সকালটি উপভোগ করেন। ওই এলাকায় প্রায় 30টি খেজুর গাছ থেকে প্রতিদিন রস সংগ্রহ করে গাছিরা। সেই রস খেতে দূর দূরান্তের মানুষ এসে যোগ দেন সেখানে। শেষ করছি গ্রামগঞ্জের সংবাদ। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছে। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।